আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী ও তার দলের নেতাকর্মীরা দেশ ও দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে তিনি এমন অভিযোগ করেন। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আবাসিক ৮ রাষ্ট্রদূত এবং অনাবাসিক ১১ রাষ্ট্রদূত সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠক করেন। দুপুর ১২টায় শুরু হয়ে এই বৈঠক চলে প্রায় আড়াই ঘণ্টা। বৈঠকের শুরুতেই রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা তার সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন। জানান, তারা একটি ভঙ্গুর অর্থনীতি এবং অব্যবস্থাপনায় ভরা দেশ পেয়েছিলেন। সেই অবস্থা থেকে বাংলাদেশ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। তবে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বিদেশে বসে ভিডিও কলের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন। তার দলের নেতারা প্রচুর দুর্নীতির অর্থ নিয়ে গেছেন, সেগুলোই এসব মিথ্যা প্রচারণার কাজে ব্যয় করা হচ্ছে। দেশের বিভিন্ন সংকট নিরসনে তার সরকার রাজনীতিবিদদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান প্রধান উপদেষ্টা। দেশের মানবাধিকার পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘুদের নিয়ে দেশের বাইরে যা প্রচার হচ্ছে তা মোটেও সত্য নয়। প্রয়োজনীয় সংস্কার শেষে তার সরকার দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। আমরা একটি নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছি, আর নতুন বাংলাদেশের জন্য নতুন নীতি ও কাঠামো দরকার। এসব কাজ হয়ে গেলে আমরা আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনের দিকে ধাবিত হব। তবে আমরা তা করতে মোটেও দেরি করব না, কারণ নির্বাচন দেরিতে হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ইউভুক্ত দেশগুলোর কাছে আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার বন্ধ এবং দেশের আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে দেশটিকে বার্তা দিয়েছে বাংলাদেশ। ঢাকায় সফরে আসা ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে কয়েক দফা বৈঠক শেষে একথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। নাজিবুর রহমানের রিপোর্ট। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়। এমন বাস্তবতায় প্রথমবার বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব। শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন দুই দেশের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র সচিব। সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায়। আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি। আলাদা ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অপপ্রচারের সুযোগ নেই। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে ভারতকে বার্তা দেওয়া হয়েছে। এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। এছাড়াও ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। বিষয়টি সুখকর নয় বলেও ভারতের পররাষ্ট্র সচিবকে জানিয়েছে বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী
তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না, এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স does not have any bearing on our relations. সাম্প্রতিক উত্তেজনা কাটিয়ে দ্রুতই অতীতের মতো দুদেশ ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এবং দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কথা জানান তিনি। সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে, বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে, সেই মেঘটি দূর করতে হবে। বাংলাদেশ বলেছে এটি দূর করতে হবে। সম্পর্কের কালো মেঘ দূর করতে ভারতের সহায়তা চান প্রধান উপদেষ্টা। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। তারা যেখানে ছিল সেখান থেকেই আবার শুরু করতে চায়। প্রায় 40 মিনিটের ওই বৈঠকে সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী, এবং বিভিন্ন অপপ্রচার, এই যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড সেখানে হচ্ছে, যেগুলো আমাদের দেশের যে একটা ইমেজ আছে সম্প্রীতির একটা দেশ বলে, সেটাকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এটাকে প্রশ্নবিদ্ধ করছে। এগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে এগুলোর ক্ষেত্রে ভারতীয় সরকার কোনোভাবেই দায়ী না। শেখ হাসিনার সময় দুদক ও বিচার বিভাগ দাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মিথ্যা অভিযোগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। একই অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদকের অনাচার দুর্নীতি দেখে তিনি বিব্রত। আবির আহমেদের রিপোর্ট। এক ভিন্ন প্রেক্ষাপটে দেশে এবার পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সরকার গঠিত তদন্ত কমিটি অর্থনৈতিক খাতের শ্বেতপত্র প্রকাশ করেছে, যেখানে দেখানো হয়েছে দুর্নীতির মাধ্যমে অর্জিত 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। তবে অভ্যন্তরীণভাবে কোনো প্রতিষ্ঠান ও ব্যক্তি কত টাকা দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে কুক্ষিগত করেছে সেসব নিয়েও তদন্ত হবে হয়তো। প্রযুক্তির ব্যাপক ও দ্রুত উৎকর্ষের সাথে সাথে প্রতিনিয়ত দুর্নীতির ধরন ও কৌশল পরিবর্তিত হচ্ছে। আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন দুদক। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নিয়ে আইন উপদেষ্টা জানালেন, খোদ দুদকই বিগত দিনের দুষ্টের লালন করেছে। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। চোর প্রধানমন্ত্রী, এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল। দুর্নীতি দমন কমিশনকে সচ্ছলতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান আইন উপদেষ্টা। চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন, ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন, এটা দেখান। সমাজের গভীরে দুর্নীতির যে শিখর গজিয়েছে তা উপড়ে ফেলার কথা বলেছেন দুর্নীতি দমন কমিশন সংস্কারে গঠিত কমিশন প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকার যে যৌক্তিকভাবে যে ক্ষেত্র এবং প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করেছে তার শীর্ষে অবশ্যই দুর্নীতি একটি ক্ষেত্র এবং দুর্নীতি দমন কমিশন সুনির্দিষ্টভাবে সংস্কারের কার্যক্রম চলছে। এদিকে ধানমন্ডির মাইডাস সেন্টারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কার্টুন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পরে চিত্র প্রদর্শনীর উদ্বোধনও করা হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।
যারা বলছেন নির্বাচিত সরকারের মতো জনগণের ম্যান্ডেট নেই অন্তর্বর্তী সরকারে, তারা ভুল বলছেন উল্লেখ করে টিআরবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এই সরকারের ম্যান্ডেট নির্বাচিত সরকারের চেয়ে বেশি। সংস্কার বিষয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেন, বৈষম্য বিরোধী চেতনার অনেকে এখন বৈষম্যমূলক কাজে জড়াচ্ছেন। হাসানুল শাওনের রিপোর্ট। সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার বিষয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এই আলোচনা, যাতে মতামত দেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, পতিত আওয়ামী সরকারের উন্নয়নের বয়ানের বিপরীতে দেশে সব ধরনের বৈষম্য বেড়েছে। জুলাই আগস্ট বিপ্লবের পর যারা ক্ষমতায় এসে গেছেন বলে ভাবছেন, তাদের মধ্যে সে আন্দোলনের চেতনার প্রতিফলন নেই। পরিবর্তন তো বড় হয়েছে 5ই আগস্ট, এবং একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, এবং এইটাকে কাজে লাগাতে হবে। নির্বাচন করেই তো শেষ করা যাবে না, একদম সারাক্ষণিক তাদেরকে একটা দায়বদ্ধতার মধ্যে রাখা, তাদের উপরে নজর রাখা, সেটার দায়িত্বটা কিন্তু আমাদের নাগরিকদেরই আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পর অনেকের ভূমিকা নিয়েও সমালোচনা করেন বক্তারা। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে বৈষম্য বিরোধী চেতনার পক্ষের শক্তিদের ভিতরে কেউ না কেউ আমরা লক্ষ্য করছি, যারা বিভিন্ন ধরনের বৈষম্যকে টিকিয়ে রাখার পক্ষে বিভিন্ন রকমের যুক্তিতর্ক দিচ্ছে। এই সুযোগে দেশের নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার তাগিদ দেন বিশিষ্টজনরা। বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য, অর্থ, কোটি কোটি টাকা যে ১৭০০ কোটি টাকা যে লেনদেন হয়, এটা কিভাবে আমরা করব, এটা কিভাবে নিয়ন্ত্রণ করব, এবং এটা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের রাজনীতিবিদদেরই এই দায়িত্ব নিতে হবে। বক্তারা বলেন, আওয়ামী শাসনামলে দুর্নীতি করতেই দেশে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছিল। অনেকে মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়, তাদের ক্ষমতার ভিত্তি নাই। মিসনোমার। যেই ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে, তাকে দেয়া হয়েছে, এটা অভূতপূর্ব। এটা কোনো নির্বাচিত সরকারেরও নাই। দেশ সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানান এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বাইরে বৈঠকে অনলাইনে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এ সময় সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সহ অন্যরা অংশ নেন। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী বুধবার আগরতলা অভিমুখে লং মার্চের কর্মসূচি দিয়েছে বিএনপির 3 সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। নয়াপল্টন থেকে বুধবার সকালে শুরু হবে কর্মসূচি। আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবে এই লং মার্চ। আজ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর কাল্পনিক ও ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতনের প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। শেখ হাসিনাকে নিজেদের ভূমি ব্যবহার করে ভারত ছাত্র জনতার সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, দেশটির রাজনীতিবিদরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করছেন। ভারতীয় প্রচার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারের নিন্দাও জানান মুন্না। আমরা একই দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আগামী 11 ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
ভারত এখন জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি মনে করি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিল। ভারত থেকে যে নির্দেশ পেত সেভাবেই সে এ দেশকে ধ্বংস করেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে আসতে হবে, তবে তা শুধু বিচারের জন্য। ভারত যদি তাকে ফেরত না দেয় আমরা ধরে নিব ভারত জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে, তবে বিচারের জন্য আসবে। গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে। এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নিব ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজার পরিস্থিতি উন্নতি না হলে কর হার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সোমবার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, বাজারে স্বস্তি ফেরাতে খেজুর, চিনি, পেঁয়াজ, ডিম, আলু, ভোজ্য তেল ও চালে শুল্ক কর ছাড় দেওয়া হয়েছে। প্রচারণাও চালানো হয়েছে। তবে ডিম, আলুর বাজার ছাড়া অন্য পণ্যগুলোতে সুফল মেলেনি। বিশেষ করে ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে দাম কমাতে পারছেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশ করতে রাজস্ব আদায়ের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, বাজারে অনিয়ম রুখতে সরকার ও ভোক্তা অধিকারের পাশাপাশি জনগণকেও সোচ্চার হতে হবে। দৃঢ়তার সাথে কাজ করতে হবে আমাদের মাঠ প্রশাসনকে, একই সাথে আমাদের সম্মানিত করদাতাদেরকে এগিয়ে আসতে হবে। ওনাদের যদি পেন্ডিং ট্যাক্স থাকে সেগুলো দিয়ে দেওয়া, এবং যারা মোটেও ভ্যাট দেন না, রেজিস্ট্রেশন করেন নাই, ওনাদেরকে দ্রুততার সাথে আসতে হবে। আমরা কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করব এবং আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু এটা পরিপালন করবেন। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।